অবশেষে বিশ্বকাপ জিতবে পর্তুগাল। তাদের একটা গোল্ডেন জেনারেশন চলছে বেশ কয়েক বছর ধরেই। যদিও তারা এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি, তবে তাদের যে গোল্ডেন জেনারেশনটা চলছে তাদের প্লেয়ারের দিকে তাকালে বোঝা যায় সামনের বারও তারা হয়তো সুযোগ পেতে পারেন 2030-এর বিশ্বকাপ, 2034 সালের বিশ্বকাপ। কিন্তু তারা সুযোগ পেলেও, পর্তুগাল অ্যাজ এ টিম সুযোগ পেলেও ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এরপর আর সুযোগ পাচ্ছেন না। স্বাভাবিকভাবে তার বয়স এখন 41 বছর এবং তিনি যে পরের বিশ্বকাপে আর খেলছেন না এটা বলে দেওয়া যায়। সব কিছু মিলে পর্তুগাল অবশ্যই চাইবে Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. তাদের যে অধরা বিশ্বকাপটা রয়েছে সেই অধরা বিশ্বকাপটা জিততে এবারে, কারণ এরপরে রোনালদো আর সুযোগ পাচ্ছেন না। পর্তুগাল এবারের বিশ্বকাপে কেমন করবে, তাদের শক্তির জায়গা কোথায়, ল্যাকিংস কোথায় এবং তারা কি আসলে বিশ্বকাপ জিততে পারবে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনাতে যাওয়ার আগে শুরুতে আপনাদের আমি তাদের যে 26 জনের বা 27 জনের স্কোয়াড দেওয়া হয়েছে সেই স্কোয়াডটা একটু দেখাতে চাই। শুরুতে গোলকিপার নিয়ে আলোচনা করব। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দিয়েগো কস্তা দেখা যাচ্ছে, এখানে তিনি এফসি পোর্তোর হয়ে খেলেন। জোসে সা যিনি উলফসের হয়ে খেলেন। রুই সিলভা পর্তুগিজ লিগের যে ক্লাব স্পোর্টিংয়ের হয়ে খেলেন এবং রিকার্দো ভেলহো তিনি তুরস্কের একটি ক্লাবের হয়ে খেলেন। দিয়েগো কস্তাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন, তিনি এই সিজনে 33 ম্যাচে 19টি ক্লিনশিট রেখেছেন এবং আরেকজন যিনি গোলকিপার রয়েছেন স্পোর্টিংয়ে খেলেন রুই সিলভা, তিনি 32 ম্যাচে 14টি ক্লিনশিট রেখেছেন। সব কিছু মিলিয়ে তাদের কিন্তু গোলকিপিং যে পজিশন সেটা অনেকটাই সেফ বলা যায়। দিয়েগো কস্তা ওয়ার্ল্ডের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজনকে হিসেবে ধরা হয় তাকে। সব কিছু মিলে তাদের গোলকিপিং পজিশনটা মোটামুটি সেফ। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি দেখতে পাচ্ছেন তাদের গোলকিপিং লিস্টে 4 জন গোলকিপারকে রবার্তো মার্টিনেজ রেখেছেন। অন্যান্য দেশ যেখানে 3 জন গোলকিপার রেখেছে সেখানে পর্তুগাল কেন 4 জন গোলকিপার রেখেছে? এর যুক্তি হিসেবে বা এর ব্যাখ্যা হিসেবে তাদের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, আমাদের কোনো গোলকিপার বিশ্বকাপে যদি ইনজুরিতে পড়ে তাহলে ইনস্ট্যান্ট যাতে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা আরেকজন গোলকিপারকে নিতে পারি, সেজন্য আমরা রিকার্দো ভেলহোকে এক্সট্রা একজন গোলকিপার হিসেবে নিয়েছি। তবে এখানে কিন্তু রয়ে যায় একটা বিশ্বকাপের জন্য, অর্থাৎ একটি 8 ম্যাচের টুর্নামেন্টের জন্য 3 জন গোলকিপারকে এনাফ হিসেবে ধরা হয়। কারণ সাধারণত আউটফিল্ডের প্লেয়ার যতটা ঘন ঘন ইনজুরিতে পড়েন বা তাদের ইনজুরির যতটা রিস্ক থাকে, একজন গোলকিপারে কিন্তু ততটা রিস্ক থাকে না। সেই হিসেবে প্রত্যেকটা দেশ 3 জন গোলকিপারকে নিয়ে যান। সেক্ষেত্রে রবার্তো মার্টিনেজ যদি 3 জন গোলকিপারকে নিয়ে যেতেন তাহলে তিনি আউটফিল্ডে আরেকজন এক্সট্রা প্লেয়ার কিন্তু নিতে পারতেন। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা অবশ্যই আলোচনা করব তিনি আসলে কাদের এখানে নিতে পারতেন। এরপরে আমরা ডিফেন্ডারদের যদি লিস্টে যেতে চাই, তারা ডিফেন্সে কাদের নিয়েছে, পরের স্লাইডে একটু যেতে চাই। আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা বেশ কয়েকজন ডিফেন্ডার নিয়েছেন। সেখানে দিয়েগো ড্যালত রয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকেন, তিনি বোথ লেফট ব্যাক এবং রাইট ব্যাকে খেলতে পারেন। ম্যাথিউ নুনেজ রয়েছেন, যিনি ম্যানচেস্টার সিটিতে খেলেন। তিনি কিন্তু শুধুই একজন ডিফেন্ডার হিসেবে নন, অর্থাৎ তিনি রাইট ব্যাকে খেললেও তার ক্যারিয়ার তিনি শুরু করেছেন একজন মিডফিল্ডার হিসেবে। পরবর্তীতে সিটির যখন একজন রাইট ব্যাকের দরকার পড়েছিল বা ডিমান্ড হয়েছিল, তখন তাকে মেকশিফট হিসেবে একজন রাইট ব্যাক হিসেবে খেলিয়েছিল পেপ গার্দিওলা এবং সেখানে কিন্তু তিনি দুর্দান্ত করেছেন। এবং এরপরে আপনি দেখতে পাচ্ছেন সেখানে রুবেন দিয়াস রয়েছে এবং নেলসন সেমেদো রয়েছে, জো ক্যান্সেলো রয়েছে যিনি বার্সেলোনার হয়ে এবার দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন, নুনো মেন্ডেস রয়েছেন যাকে ধরা হচ্ছে বর্তমান বিশ্বের সেরা ফুলব্যাক অথবা সেরা লেফট ব্যাক। এরপর তাদের আরও যে সিবি রয়েছে অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্ডার ক্যান্সেলো ইনাসিও এবং রেনাতো ভেইগা এবং লাস্টে রয়েছেন থমাস আরাউহো যিনি বেনফিকার হয়ে খেলেন। আপনি এখানে তাদের যে কয়জন ডিফেন্ডার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ট্যালেন্টের ছড়াছড়ি। আপনি যদি ফুলব্যাকের দিকে তাকান তাহলে তাদের ফুলব্যাক কারা রয়েছে, লেফট ব্যাকে নুনো মেন্ডেস বলা যায় তার পজিশন ফিক্সড একদম, এবং রাইট ব্যাকে খেলতে পারেন জো ক্যান্সেলো খেলতে পারেন, নেলসন সেমেদো খেলতে পারেন, ম্যাথিউস নুনেজ খেলতে পারেন। সব কিছু মিলে তাদের ফুলব্যাকও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু তাদের যে ডিফেন্স, সেই ডিফেন্স কিন্তু ফুলব্যাকের মতো এতটা সেরা নয়। তাদের ডিফেন্সে কারা রয়েছেন, তাদের ডিফেন্সে রয়েছেন রুবেন দিয়াস রয়েছেন, রেনাতো ভেগা রয়েছেন, ইনাসিও রয়েছেন। সব কিছু মিলে তাদের ডিফেন্স যেটা বলি বা তাদের সেন্টার ব্যাক পজিশন যেটা আর কি মূলত বলা হচ্ছে, সেই সেন্টার ব্যাকের ক্ষেত্রে তাদের যে ফুলব্যাকটা রয়েছে তাদের থেকে হয়তো বা কিছুটা শক্তিমত্তায় পিছিয়ে রয়েছে। কিন্তু ফুলব্যাকের ক্ষেত্রে যদি আসি, সেখানে আপনি ক্যান্সেলোকে দেখতে পাচ্ছেন যিনি হয়তো রাইট ব্যাকে শুরু করতে পারেন, যদি তিনি শুধু রাইট ব্যাক নন তিনি লেফট ব্যাকেও খেলতে পারেন। এখানে কীভাবে আসলে পর্তুগালের যে কোচ রবার্তো মার্টিনেজ তিনি কীভাবে পর্তুগালের ডিফেন্স লাইনটা 4 জনের যে ডিফেন্স লাইন সেটা কীভাবে সেট করবেন? বিশ্বকাপে তাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে রয়েছে ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। আমার যেটা ধারণা বা যেটা আসলে বলা হচ্ছে বা বিশ্লেষকরা বলছেন সেটা হলো উজবেকিস্তান যেহেতু অনেক বেশি ডিফেন্সিভ মাইন্ডের একজন কোচ রয়েছে, তাদের ফাবি কান্নাভার রয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার তিনি, যখন তিনি খেলেছেন ইতালির ডিফেন্ডার।
তিনি যেহেতু তাদের কোচ, তা উজবেকিস্তান অনেকটা ডিফেন্সিভ মাইন্ডে খেলে থাকে, সেক্ষেত্রে হয়তো বা জোয়াও ক্যান্সেলো যিনি তাদের লেফট ব্যাকে খেলে থাকতে বা এবার তাদের রাইট ব্যাকে হয়ে খেলবেন, অনেকটা বেশি অ্যাটাকিং মাইন্ডের একজন রাইট ব্যাক, একজন উইং ব্যাক। সো তাকে হয়তো বা ডিফেন্সিভ মাইন্ডের যারা টিম রয়েছে উজবেকিস্তান এবং ডিআর কঙ্গো, তারা হয়তো বা পর্তুগালের বিপক্ষে ডিফেন্সকে শক্ত ধরে রেখে কাউন্টার অ্যাটাকে খেলতে পারে, সে দলগুলোর বিপক্ষে হয়তো বা ক্যান্সেলোকে তারা খেলাতে পারে। এবং যখন পর্তুগাল যাদের অ্যাটাকার শক্তিশালী, অর্থাৎ যে দলের বিপক্ষে যারা যখন নামবে, যে দলের বিপক্ষে নামবে এবং সেই দলে যদি অ্যাটাক শক্তিশালী হয়ে থাকে, সেই দলের বিপক্ষে পর্তুগাল কাদের খেলাতে পারে, সেক্ষেত্রে হয়তো বা জোয়াও ক্যান্সেলোকে সরিয়ে সেখানে যার ডিফেন্সলি একটু বেটার ফুলব্যাক রয়েছেন, ডিয়েগো ডালট রয়েছেন, সেমেদো রয়েছেন বা ম্যাথিউস নুনেজ রয়েছেন, তাদেরকে খেলাতে হতে পারে রবার্তো মার্টিনেজের। এবং লেফট ব্যাকের ক্ষেত্রে নুনো মেন্ডেস মোটামুটি বলা যায় যে সেট একজন প্লেয়ার, তিনি প্রতিপক্ষ যেই হোক, অর্থাৎ প্রতিপক্ষ যদি অ্যাটাকিংয়ে ভালো খেলে বা ডিফেন্সিভ সেক্টরে ভালো থাকে, যে সেক্টরে তারা ভালো থাকুক, নুনো মেন্ডেস মোটামুটি তার পজিশনে ফিক্সড হিসেবে খেলে থাকবেন। সব কিছু মিলে তাদের যে ডিফেন্স লাইন রয়েছে, 4 জনের ডিফেন্স লাইন, অর্থাৎ 2 জন সেন্টার ব্যাক এবং তাদের 2 পাশে একজন রাইট ব্যাক এবং একজন লেফট ব্যাক, সব কিছু মিলে তাদের দুর্দান্ত একটা ডিফেন্স লাইন রয়েছে। হয়তোবা সেন্টার ব্যাকটা অতটা ভালো নয়, কিন্তু সব কিছু মিলে তারা ভালো করতে পারে। এরপর তাদের মিডফিল্ডে একটু আলোচনা করতে চাই। তাদের মিডফিল্ডে আসলে কারা রয়েছে সেটা যদি সবার আগে দেখতে চাই, তাদের মিডফিল্ডে রয়েছে রুবেন নেভেস, তিনি সৌদির ক্লাব আল হিলালে খেলে থাকেন। স্যামু কস্তা রয়েছেন, জোয়াও নেভেস রয়েছেন, ভিতিনহা রয়েছেন, যাকে বলা হচ্ছে গত 2 সিজনের অন্যতম সেরা মিডফিল্ডার। ব্রুনো ফার্নান্দেস রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের, তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডেরই সেরা প্লেয়ার নন, এবারের প্রিমিয়ার লিগেও সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ জিততে পারেনি এবং কি তারা কিন্তু সেরা 2-এও থাকতে পারেনি, অর্থাৎ আর্সেনাল এবং সিটি যেখানে পয়েন্ট টেবিলে তাদের চাইতে উপরে রয়েছে। এরপরেও ব্রুনো ফার্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পরে কোনো শিরোপা জিততে না পারলেও এবারের প্রিমিয়ার লিগে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন। সো বোঝাই যাচ্ছে আসলে তিনি কোন ক্যালিবারে ফুটবল খেলছেন, তিনি কতটা ইনফর্ম একজন প্লেয়ার। এবং যদি আপনি রেকর্ডও দেখেন, তিনি কিন্তু এবারের প্রিমিয়ার লিগে একটা রেকর্ড গড়েছেন, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রিমিয়ার লিগ সিজনে সবচেয়ে বেশি গোলে সহায়তা বা অ্যাসিস্টের ক্ষেত্রে ব্রুনো ফার্নান্দেস 20টি অ্যাসিস্ট করেছেন এবং রেকর্ড করেছেন। এর চাইতে বেশি রেকর্ড বা এর চাইতে বেশি অ্যাসিস্ট এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে কোনো প্লেয়ার রেকর্ড করতে পারেননি বা সহায়তা করতে পারেননি গোলে। সব কিছু মিলে ব্রুনো ফার্নান্দেস এবারের বিশ্বকাপে পর্তুগালের একজন ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন। এবং তার সঙ্গে রয়েছেন ভিতিনহা, যার কথা একটু আগে বলা হচ্ছে যে তিনি এই গত 2 সিজনে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন, বা আপনি তর্ক সাপেক্ষ তাকে সেরা মিডফিল্ডার বললেও সেটা ভুল হবে না। এবং তার সঙ্গে যিনি রয়েছেন জোয়াও নেভেস, যাদেরকে কেন্দ্র করে পর্তুগালের মিডফিল্ড বা পিএসজির মিডফিল্ডে আসলে গড়ে উঠেছে, বা যে 2 জন মোটামুটি পিএসজির মিডফিল্ডে নিয়মিত খেলে থাকেন, সেই 2 জন মিডফিল্ডে ভর করে পিএসজি কিন্তু টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গিয়েছে। গতবার তারা ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং এবারও তারা কিন্তু আর্সেনালের বিপক্ষে নামবে। এবং সেই ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে এই জোয়াও নেভেস এবং ভিতিনহার মতো যে মিডফিল্ড ডুও রয়েছে, এই 2 মিডফিল্ডের ওপর ভর করে টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়বেন একমাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের পরে। সো বোঝা যাচ্ছে আসলে তাদের মিডফিল্ডটা কতটা অসাধারণ। এবং শুধু এখানে থেমে থাকছে না, তারপরে রয়েছে দেখা যাচ্ছে বার্নার্দো সিলভা। এই যে আমি একটু মিডফিল্ড সাইডে থাকতে চাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে বার্নার্দো সিলভা শেষে রয়েছেন এখানে ম্যানচেস্টার সিটির প্লেয়ার। এই যে মিডফিল্ড লাইন দেখছেন আপনি, এখানে 6 জন মিডফিল্ডার রেখেছেন রবার্তো মার্টিনেজ, তাদের কোচ, পর্তুগালের কোচ। এই 6 জন মিডফিল্ডারের মধ্যে বার্নার্দো সিলভা, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন, তাকে ধরা হচ্ছে সবচেয়ে বেশি ভার্সেটাইল মিডফিল্ডার। অর্থাৎ তিনি কিন্তু শুধু মিডফিল্ডে খেলেন না, তিনি মাঝ মাঠে খেলেন না, তিনি কিন্তু রাইট সাইডে অর্থাৎ রাইট উইঙ্গার হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে খেলে থাকেন এবং তিনি 2টা জায়গাতেই সমান পারদর্শী একজন প্লেয়ার। সো এত ভার্সেটাইল একটা মিডফিল্ড লাইন আপ, যেখানে ব্রুনো ফার্নান্দেসের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, ভিতিনহা, জোয়াও নেভেসের মতো সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছে, এবং সৌদি আরবে খেলা আল হিলালের হয়ে রুবেন নেভেস, যিনি একজন ডিফেন্সিভ মাইন্ডের মিডফিল্ডার, তিনি রয়েছেন, এবং বার্নার্দো সিলভার মতো একজন মিডফিল্ডার রয়েছেন। এই যে একটা মিডফিল্ডের কম্বিনেশন, সব কিছু মিলিয়ে পর্তুগালের যে মিডফিল্ড এবারে বিশ্বকাপের সবচেয়ে সেরা যদি বলা হয়, তাহলে কিন্তু ভুল হচ্ছে না। এবং এই বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে পর্তুগালের ট্রাম্প কার্ড হতে পারে তাদের এই মিডফিল্ড লাইন আপ। আপনি হয়তো বলতে পারেন রুবেন নেভেস সৌদির একটি ক্লাবে খেলে, কিন্তু রুবেন নেভেস সৌদির ক্লাবে খেললেও তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবার যে কথাটা আসলে আমি গোলকিপিং পজিশন নিয়ে যখন কথা বলছিলাম, যে তারা 4টা গোলকিপার নিয়ে খেলছে, 4টা গোলকিপারের পরিবর্তে যদি একটা গোলকিপার তারা কম নিত এবং আরেকটা আউটফিল্ড প্লেয়ার যদি বেশি নিত, তাহলে হয়তো বা বেশি ভালো হতো।
এখানে আসলে কথা রয়েছে, সেটা হলো এই যে পর্তুগাল বা রবার্তো মার্টিনেজ 6 জনের একটি মিডফিল্ডার স্কোয়াডে রেখেছেন, এখানে হয়তো বা তিনি চাইলে একজন মিডফিল্ডার আরেকটু এক্সট্রা নিতে পারতেন একজন গোলকিপারকে কমিয়ে। সেক্ষেত্রে পর্তুগাল কাদেরকে মিস করেছে? ওয়েস্ট হামের প্লেয়ার, এবারের প্রিমিয়ার লিগের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাথিউ ফার্নান্দেস দুর্দান্ত ফুটবল খেলেছেন। ওয়েস্ট হাম হয়তো বা প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন হয়ে পরের সিজনে চ্যাম্পিয়নশিপে খেলবে, অর্থাৎ পরের সিজনে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে না, ইংল্যান্ডের যেটি ফার্স্ট ইয়ার ফুটবল লিগ। কিন্তু সেই টিমে খেলেও ম্যাথিউ ফার্নান্দেস যিনি পর্তুগালের সেন্ট্রাল মিডফিল্ডার বা পর্তুগালের হয়ে খেলার সুযোগ ছিল, তাকে কিন্তু রবার্তো মার্টিনেজ ডাকেননি। সেক্ষেত্রে হয়তো পর্তুগাল একটা লস হতে পারে, যেহেতু 4 জন গোলকিপারের পরিবর্তে একজন গোলকিপারকে যদি তিনি রেখে যেতেন এবং তার পরিবর্তে ম্যাথিউ ফার্নান্দেসকে যদি তিনি খেলাতে পারতেন, তাহলে হয়তো ভালো একটা মিডফিল্ডের যে শক্তিমত্তা আরেকটু বেড়ে যেত। এবং শুধু ম্যাথিউ ফার্নান্দেসকে নন, সেখানে তিনি আরেকজনকে ইনক্লুড করতে পারতেন, সেটা হলো জোয়াও পালহিনহা, যিনি বর্তমানে এই সিজনে টটেনহামের হয়ে খেলেছেন। যদিও তিনি বায়ার্ন মিউনিখের প্লেয়ার, এই সিজনে তিনি টটেনহামে এসেছেন লোন হিসেবে, অর্থাৎ টটেনহামে তিনি একজন লোনের প্লেয়ার হিসেবে খেলেছেন। তিনি কিন্তু টটেনহামও খুব একটা ভালো খেলেন এই সিজনে, কিন্তু জোয়াও পালহিনহা কিন্তু ডেস্ট্রয়ার হিসেবে পুরো সিজনে টটেনহামের হয়ে খেলেছেন। সব কিছু মিলে যদি রবার্তো মার্টিনেজ একজন গোলকিপার কম রেখে আরেকজন মিডফিল্ডার হিসেবে ম্যাথিউ ফার্নান্দেস কিংবা জোয়াও পালহিনহাকে অথবা আরও যারা রয়েছেন বা আরেকজন আউটফিল্ড প্লেয়ারকে যদি তিনি নিতেন, তাহলে আমার মনে হয় যে তাদের স্কোয়াডটা আরও বেশি পরিপূর্ণ হতো। এবার আলোচনা করতে চাই তাদের ফরওয়ার্ড লাইন নিয়ে। এই আলোচনাতে যাওয়ার আগে তাদের ফরওয়ার্ড লাইন আপনাকে একটু দেখাতে চাই যে তাদের ফরওয়ার্ড লাইনে কারা কারা রয়েছেন। এখানে অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন, যিনি আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং প্রথমবারের মতো সৌদির যে লিগ, সেই লিগ তিনি কিন্তু সিকিউর করেছেন, যেটা এতদিন অধরা ছিল। এবং এখানে আপনি আরেকজন তার আল নাসেরের সতীর্থ জোয়া ফেলিক্সকে দেখতে পাচ্ছেন, যিনি এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছেন। আমি যদি স্ট্যাটসের কথা বিবেচনা করি, তাহলে এই সিজনে সম্ভবত আমি যদি ভুল না করি 20টির মতো বা 20টিরও বেশি গোল করেছেন, 10টির উপরে অ্যাসিস্ট করেছেন এবং এবারে সৌদির লিগে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন জুভেন্টাসের প্লেয়ার স্পোর্টিংয়ের প্লেয়ার ফ্রান্সিসকো ট্রিনকাও রয়েছেন, জুভেন্টাসের প্লেয়ার রয়েছেন ফ্রান্সিসকো কনসেসাও, পেদ্রো নেতো যিনি চেলসির হয়ে খেলে থাকেন, রাইট সাইডে খেলে থাকেন, রাফায়েল লিয়াও খেলে থাকেন এসি মিলানে, এরপরে রয়েছেন স্প্যানিশ লিগে খেলে থাকেন গনজালো গুয়েদেস এবং লাস্টে রয়েছেন যিনি পিএসজির ব্যাকআপ স্ট্রাইকার গনজালো রামোস। সব কিছু মিলিয়ে তাদের যে ফরওয়ার্ড লাইন রয়েছে, হয়তোবা তাদের মিডফিল্ড, তাদের ফুল ব্যাক বা গোলকিপিং পজিশন এর মতো ফরওয়ার্ড লাইন এত বেশি ইনফর্ম নয় বা এতটা সেরা বা ওয়ার্ল্ড ক্লাস নয়, যেহেতু তারপরেও তাদের ফরওয়ার্ড লাইনকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। ক্রিস্টিয়ানো রোনালদো তিনি তার সেরা সময় পার করে ফেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কিংবা জুভেন্টাসের কথা বলতে পারেন, কিন্তু তিনি কিন্তু এখনও গোল করেই যাচ্ছেন। হয়তোবা তার পেস কমে গেছে, তার স্পিড কমে গেছে, তার রিফ্লেক্স কমে গেছে, তার যে ক্ষিপ্রতা, তার যে গতি, এই সব কিছু কমে যেতে পারে, কিন্তু তার যে ইনস্টিংক্টটা রয়েছে, অর্থাৎ গোলের ক্ষুধা রয়েছে, জেতার যে একটা ক্ষুধা রয়েছে, সেটা কিন্তু এখনও বিদ্যমান। এবং আপনি যদি সৌদির লিগ ফলো করে থাকেন বা আপনি যদি স্ট্যাটস দেখেন, ইভেন আপনি যদি পর্তুগালের হয়ে রোনালদোর শেষ 2 বছরের স্ট্যাটস দেখেন, তাহলে আপনি সেখানে পরিষ্কার দেখতে পাবেন তার স্ট্যাটস কতটুকু রিচ এবং তিনি এখনও গোল করে যাচ্ছেন। তাকে সঙ্গ দেওয়ার জন্য জোয়া ফেলিক্স রয়েছেন, যিনি এই সিজনে সৌদি লিগে, আমি একটু আগেও আলোচনা করেছি, সৌদি লিগের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছে। সেই সঙ্গে এসি মিলানে খেলা রাফায়েল লিয়াও রয়েছেন, যদিও বা গত 2-3 সিজন আগে তিনি যতটা ফর্মে ছিলেন সেই হিসাবে এখন অথবা অতটা ফর্মে নেই এবং তার একটা সমস্যা রয়েছে, সেটা হলো তিনি ধারাবাহিক থাকতে পারছেন না। মানে তিনি হয়তো একটা ম্যাচ ভালো খেলছেন, পরের 2 ম্যাচে অধারাবাহিক হয়ে যাচ্ছেন এবং তার ডিসিশন মেকিং নিয়ে সব কিছু নিয়ে একটা সমালোচনা সবসময় হয়ে থাকে, কিন্তু তারপরেও তার কিন্তু সেই পোটেনশিয়ালটা রয়েছে, অর্থাৎ তিনি ভালো করতে পারে বা তার নিজের দিনে তিনি কিন্তু একাই ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। এবং তার সঙ্গে রয়েছে ফ্রান্সিসকো ট্রিনকাও, যিনি স্পোর্টিংয়ের হয়ে খেলে থাকেন। ট্রিনকাও, এই যে আপনি ফরওয়ার্ড লাইন দেখছেন, এখানে 1, 2, 3, 4, 8 জনের একটা ফরওয়ার্ড লাইন রয়েছে। এই ফরওয়ার্ড লাইনে এবারের মৌসুমে পর্তুগালের হয়ে প্লেয়ার যদি ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে, তার মধ্যে ট্রিনকাও সব থেকে বেশি ইনফর্ম প্লেয়ার। এবারের মৌসুমে তিনি তার ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেছেন, 13টি গোল করেছেন এবং সম্ভবত আমি যদি ভুল না করি তাহলে সেই সঙ্গে 15টি অ্যাসিস্ট করেছেন। এই সব কিছু বিবেচনা করলে এবারের মৌসুমে ট্রিনকাও খুবই ইনফর্ম একজন প্লেয়ার রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তিনি হয়তো বা পর্তুগালের হয়ে স্টার্ট করবেন না তাদের অ্যাটাকিং লাইনে। সেখানে আমরা হয়তো বা পেদ্রো নেতোকে দেখতে পারি অথবা বার্নার্দো সিলভাকেও রবার্তো মার্টিনেজ উইঙ্গার হিসেবে খেলাতে পারেন। তবে তাদের ব্যাকআপ হিসেবে ফ্রান্সিসকো ট্রিনকাও দুর্দান্ত একজন ব্যাকআপ বা
সহায়তা করতে পারে পর্তুগালকে ম্যাচ জিততে। এবং ট্রিনকাও ছাড়াও রয়েছে গঞ্জালো গুয়েদেস রয়েছে এবং গনসালো রামোস রয়েছেন। রামোস গত 2 সিজনে পিএসজি ভালো খেলছে, 2 সিজন টানা তার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়েছে। রামোস হয়তোবা সেই টিমের স্টার্টিং প্লেয়ার হতে পারেননি, সেখানে তারা ফরওয়ার্ড হিসেবে বা নাম্বার 9 হিসেবে ডেম্বেলেকে খেলিয়ে থাকে, কিন্তু রামোসের যে পটেনশিয়ালটা কিন্তু রয়েছে সেটা 2022 বিশ্বকাপেও দেখা গিয়েছে। তিনি কিন্তু 2022 বিশ্বকাপের নকআউট ম্যাচে হ্যাটট্রিক করে পর্তুগালকে জিতিয়েছিলেন 6-0 গোলের ওই ম্যাচটা আপনাদের মনে থাকার কথা। সো সব কিছু বিবেচনা করলে তাদের ফরওয়ার্ড লাইন হয়তো খুব বেশি ইনফর্ম নেই, কিন্তু ভার্সেটাইলিটি রয়েছে, দুর্দান্ত একটা ফরওয়ার্ড লাইন রয়েছে এবং সেখানে রোনালদোর মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন। এবং সব কিছু যদি বিবেচনা করা হয়, তাদের যে ফরওয়ার্ড লাইনটা রয়েছে পর্তুগাল সেখান থেকে ভালো করতে পারে, গোল আদায় করতে পারে। তবে সবচেয়ে শঙ্কার যে জায়গাটা সেটা হতে পারে তাদের আবারও সেই ফরওয়ার্ড লাইন, কারণ পর্তুগাল তাদের যে স্কোয়াড রয়েছে 27 জনের যে স্কোয়াডটা রয়েছে সেখানে ফরওয়ার্ড লাইনে একটা কম্বিনেশনের অভাব দেখা যায়। এবং সেখানে রয়েছেন একজন, তাদের আরেকটা নেগেটিভ পয়েন্ট হতে পারে তাদের যিনি কোচ, তিনি কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল টিমের হয়ে বা আন্তর্জাতিক ফুটবলে বড় কিছু শিরোপা জিততে পারেনি। হ্যাঁ, তিনি একটা নেশনস লিগ জিতেছেন পর্তুগালের হয়ে, কিন্তু নেশনস লিগকে কিন্তু ওইভাবে আসলে বৈশ্বিক টুর্নামেন্ট বলা যায় না। তিনি পর্তুগালের হয়ে একটি ইউরোতে দলকে ম্যানেজ করেছে এবং তিনি বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে ম্যানেজ করেছেন। এবং সেই বেলজিয়ামের যে গোল্ডেন জেনারেশন, সেই গোল্ডেন জেনারেশন তার অধীনে কিন্তু খুব বেশি কিছু জিততে পারেনি। সব কিছু মিলিয়ে যদি রবার্তো মার্টিনেজ তার যে ফেলিওর আগে ছিল সেটা যদি উতরে যায় এবং এই পর্তুগালকে ঠিকভাবে খেলাতে পারে, তাহলে অবশ্যই রোনালদো সহ পর্তুগাল সাপোর্টাররা সহ পুরো পর্তুগালবাসী এবার আশা করতে পারে প্রথম বিশ্বকাপটা তারা এবার জিততে পারে।